আর এক ডাক্তার যিনি শেষবার বাড়ি থেকে বেরিয়েছিলেন 27 নভেম্বর 2019-এর এক সন্ধে। কে জানতো সেটা, যেটাই তার শেষ যাওয়া? জানতো একমাত্র তার নিয়তি। বাদবাকি সবাই জানতো এই যে রাস্তা ধরে তিনি বেরিয়ে যাচ্ছেন, ঠিক এই রাস্তা ধরেই বাড়ির মেয়েটা বাড়িতে ফিরে আসবে। ডাক্তারেরা তো জল্লাদেরও জীবনদাতা, তাদেরকেও মারতে পারে নাকি? রাস্তা যত নির্জনই হোক, তারা তো অজাত শত্রু। কিন্তু না, তা মোটেও না, একেবারেই না। সে কথা প্রমাণ করে দিয়েছিল 4 জল্লাদের কিছু অতৃপ্ত আত্মা, যে চিকিৎসকের হাত ধরে একদিন তাদের জন্ম, যে ঔরসে তাদের জন্ম গৌরবান্বিত, তেমনি এক নারী শরীরের ওপর দানবিক নির্যাতন চালিয়ে সকলের অজান্তেই এক চিকিৎসকের প্রাণ কেড়ে নিল তারা। আর হোসেন সাগরের ঢেউয়ের কলরবে সেদিন ছাই চাপা পড়ে গেছিল মেয়েটার শেষ আর্তনাদটুকুও। আরজি করে তিলোত্তমার ন্যায় বিচারের আশায় কলকাতা ছাড়িয়ে গোটা দেশ ঠিক যেভাবে উদ্বেল হয়ে উঠেছে গত 1 মাস যাবৎ, ঠিক এভাবেই আর এক ডাক্তারের জন্য ন্যায় বিচার চেয়ে পথে নেমেছিল গোটা হায়দ্রাবাদ শহর ছাড়িয়ে গোটা দেশ। আর সেই ঘটনার মাত্র দিন নয়েকের মাথায় নিজামের শহরে ওই প্রতিবাদী বদলে গেছিল উল্লাসে, উৎসবের এক অনন্য উদযাপনে। কিন্তু হঠাৎ কেন এমনটা হলো? আর সেদিনের সেই দুঃস্বপ্নের রাতে ঠিক কি বা হয়েছিল হায়দ্রাবাদের বছর 26-এর সেই তরুণী পশু চিকিৎসকের সঙ্গে? আজকের ভিডিও আমরা বলবো সেদিনের হাড় হিম করা সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্যই। নমস্কার, কিশোর ক্যাফেতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই ভিডিওটা। পেশায় পশু চিকিৎসক, বছর 26-এর মেয়েটা হায়দ্রাবাদের কল্লুরের একটি সরকারি পশু হাসপাতালের ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট সার্জনের পদে নিযুক্ত ছিলেন। রোজকার মতো সে নিজের অফিস থেকে বাড়ি ফিরত মোটামুটি ওই সন্ধ্যের মধ্যেই। কিন্তু সেদিন সে কল্লুরের নিজের অফিস থেকে শামসাবাদে নিজের বাড়ি ফিরেছিল একটু আগেই, ওই বিকেল 5:30 নাগাদ। কারণ সন্ধ্যে 6:30টায় হায়দ্রাবাদের গচ্চিবালিতে তার এক ডার্মেটোলজিস্টের মানে চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর ঠিক সেই কারণেই বাড়ি পৌঁছেই আবার সন্ধ্যে 6টা নাগাদ তার ওই নির্দিষ্ট লাল রঙের স্কুটিটি নিয়ে শামসাবাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েন গচ্চিবালিতে ডার্মেটোলজিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের উদ্দেশ্যে। কিন্তু শামসাবাদ থেকে গচ্চিবালির দূরত্ব প্রায় 20 কিলোমিটার কিংবা তারও বেশি হবে। আর একই সঙ্গে হাইওয়ে ধরে একটি স্কুটি নিয়ে অতটা যাওয়া তার পক্ষে হয়তো কিছুটা ঝুঁকিপূর্ণ হওয়ায় সে ঠিক করে তার বাড়ি থেকে অনেকটা কাছে 5-6 কিলোমিটার দূরে হবে থন্ডাপল্লিতে, সেখানে পৌঁছে সেখানকার কোনো একটি পেট্রোল পাম্পে তার স্কুটিটি পার্ক করে সেখান থেকে ক্যাব বুক করে চলে যাবে নিজের অ্যাপয়েন্টমেন্টের জন্য। কিন্তু থন্ডাপল্লিতে এসে কোনো পেট্রোল পাম্পে তার স্কুটিটি পার্ক করার অনুমতি না পাওয়ায় সে ঠিক করে পাশেই টোল প্লাজার পাশে নিজের স্কুটিটি পার্ক করে চলে যাবে গচ্চিবালির উদ্দেশ্যে। সময় তখন সন্ধ্যে 6টা থেকে 6:30। আর বিপদ ঠিক এখানেই ছিল মন পেতে। কারণ সে যখন থন্ডাপল্লি টোল প্লাজার পাশে নিজের স্কুটিটি পার্ক করছিল, ঠিক তখনই এই রাস্তার ধারের একটি তারের ফ্যান্সিংয়ের ওপারে একটু অন্ধকারে বসেছিল মানুষরূপী 4 পিশাচ। আর মহিলা চিকিৎসককে সেখানে দেখা মাত্রই তারা নিজেদের পরিকল্পনা তৈরি করতে শুরু করে। এরপর চিকিৎসক স্কুটিটি সেখানে রেখে বেরিয়ে যেতেই অন্ধকারে লুকিয়ে থাকা দুর্বৃত্তদের মধ্য থেকে জল্লু নবীন নামে একজন বেরিয়ে এসে চিকিৎসকের স্কুটির পেছনের টায়ারটি পাংচার করে দেয় এবং তৎক্ষণাৎ ফিরে গিয়ে কিছুটা দূরে দাঁড় করিয়ে রাখা নিজেদের লরির ওপর বসে জমিয়ে নেশা করে এবং শিকারের অপেক্ষায় বসে নজর রাখতে থাকে কতক্ষণে ফিরবে ওই তরুণী চিকিৎসক। এরপর যথারীতি ঘন্টা 3 পর, মানে রাত্রির 9:15 নাগাদ, ঘড়ির কাঁটায় তখন রাত্রির 9টা থেকে 9:15, এরম সময় গচ্চিবালি থেকে নিজের কাজ সেরে থন্ডাপল্লি টোল প্লাজায় নিজের স্কুটিটি নিয়ে বাড়ি ফিরে যেতে এসে তরুণী চিকিৎসক লক্ষ্য করেন তার স্কুটির পিছনের চাকায় হাওয়া নেই, টায়ারটি পাংচার করে দেওয়া হয়েছে। আর নিজেদের পরিকল্পনা মাফিক ঠিক তখনই এন্ট্রি নেয় ট্রাকে লুকিয়ে থাকা 4 ড্রাইভার খালাসিদের মধ্যে একজন, নাম মোহাম্মদ আরিফ ওরফ পাসা, বয়স 26। সে এসে তরুণ চিকিৎসককে জানায় এ ব্যাপারে সে তাকে সাহায্য করতে পারে। কিন্তু মেয়েটির তাকে দেখে কিছুটা সন্দেহ হয়, সরাসরি তাকে প্রত্যাখ্যান করে। অসফল হয়ে নিজেদের কুকর্মের সাক্ষী ওই ট্রাকে ফিরে যায় আরিফ। ব্যাপারটা সুবিধের ঠেকছে না দেখে ডাক্তার তরুণী তৎক্ষণাৎ নিজের বাড়িতে তার বোনকে ফোন করে এবং সে কি সমস্যায় পড়েছে সেটা জানায় তার বোনকে।
তার বোন তাকে বলে, তুমি স্কুটিটা ওখানে রেখে অন্য কোনো গাড়ি ধরে বাড়ি চলে এসো। কিন্তু চিকিৎসক তরুণী একদিকে যেমন অন্য গাড়ি ধরে চলে যেতে চাইলেও যেতে পারছিল না, একইভাবে তার চিন্তা ছিল নিজের স্কুটিটা তাহলে কোথায় কিভাবে ফেলে রেখে যাব, যদি চুরি হয়ে যায়। অন্য কোনো খারাপ চিন্তা তখনও পর্যন্ত কিন্তু তার মাথায় আসেনি, আসার কথাও নয় হয়তো। একই সঙ্গে তার মাথায় আসেনি 100 নম্বরে ডায়াল করে স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়ার কথাও। আর সে যখন তার বোনের সঙ্গে ফোনে কথা বলছে, ঠিক তখনই তার সামনে লরির ওই ড্রাইভার খালাসিদের 4 মূর্তির দ্বিতীয়জন জেল্লু শিবা সে এসে উপস্থিত হয় এবং তরুণীকে জানায় সামনেই একটি মোটর মেকানিকের গ্যারেজ আছে, সে চাইলে স্কুটিটি ওখান থেকেই ঠিক করে আনা সম্ভব। প্রথমটায় তরুণী বিশ্বাস করতে না পারলেও এরপর সে ওই ছেলেটির সঙ্গে দুপা এগিয়ে নিজের স্কুটিটি হাঁটিয়ে নিয়ে যায় এবং নিজের বোনকে বলে সে যেন কোনোভাবেই ফোনটি না কাটে, ফোনটি চালু রাখে, কিছু না কিছু কথা বলে অন্তত যেন ফোনটা চালু রাখে। ইতিমধ্যেই তার স্কুটির পাঞ্চার সারিয়ে তরুণী চিকিৎসকের বিশ্বাস জিতে নেয় জেল্লু শিবা। তরুণী চিকিৎসক নিজের বোনকে ফোন করেছিল রাত্রির 9:20 ইতিমধ্যেই তাদের নিজেদের মধ্যে ফোনের টানা তখন কথা চলছে। সে সময় জেল্লু শিবার সঙ্গে এসে যোগ দেয় ঘটনার আর এক অভিযুক্ত মোহাম্মদ আরিফ। ফোন করে তারা ডেকে নেয় আরও 2 অভিযুক্ত, জেল্লু নবীন এবং আর একজনকে। এরকম অবস্থায় স্কুটিটি ঠিক হতেই তাদেরকে কিছু পয়সা দিয়ে সেখান থেকে বেরোনোর উপক্রম করতেই মোহাম্মদ আরিফ তরুণীর মুখটা পেছন থেকে চেপে ধরে এবং তাকে বাকিদের সাহায্যে টোল প্লাজার পাশেই নির্জন পরিত্যক্ত জায়গায় টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং মেয়েটিকে অজ্ঞান করার উদ্দেশ্যে তার মুখে নেশাজাত তরল ঢেলে দেওয়া হয়। আর তারপর একের পর এক মিলে তার উপরে পাশবিক নির্যাতন চালিয়েও কিন্তু তারা থেমে যায়নি। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে এরপর ডাক্তার তরুণীর দেহটি একটি কম্বলে মুড়ে তাদের নিজেদের ব্যবহৃত ওই ট্রাকে করে রওনা দেয় থান্ডাপল্লী থেকে প্রায় 27 কিলোমিটার দূরে সাদনগরের উদ্দেশ্যে। এদিকে দিদির সঙ্গে টানা যোগাযোগে থাকা বোন হঠাৎ লক্ষ্য করেন তার দিদির ফোন কেটে গেছে এবং সেটা সুইচ অফ দেখাচ্ছে। উদ্বিগ্ন হয়ে বাড়ি থেকে ওই রাতেই নিজস্ব গাড়িতে তারা বেরিয়ে পড়েন থান্ডাপল্লীর উদ্দেশ্যে। কিন্তু ওই নির্দিষ্ট এই টোল প্লাজা এসে তারা তরুণী চিকিৎসক কিংবা তার সঙ্গে থাকা স্কুটি কোনো কিছুই দেখতে না পেয়ে রাত 11টা নাগাদ তারা ছুটে যান স্থানীয় পুলিশ স্টেশনে। কিন্তু সেখানে পৌঁছেও একের পর এক নাটকের সম্মুখীন হতে হয় পরিবারকে। স্থানীয় থানা জানায় এই কেসটা তাদের এলাকাধীন নয়, অতএব তাদেরকে ওই নির্দিষ্ট এলাকার অধীনে যে থানা সেখানে যেতে হবে। অথচ আমাদের দেশের আইনি ব্যবস্থা বলছে বিপদে পড়লে এলাকা দেখে নয়, পুলিশের কাজ বরং সবার প্রথমে নাগরিকদের সমস্যা মুক্ত করা। কিন্তু এক্ষেত্রে ঠিক উল্টোটা হওয়াতে মেয়েকে খুঁজে পেতে তাদের তখন চোখের জলে নাকের জলে অবস্থা। এরপর পরিবারকে হাজারো প্রশ্নের পর তরুণী চিকিৎসকের খোঁজে যখন সবেমাত্র পরিবারকে নিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ, তার ঠিক কিছুক্ষণের মধ্যেই রাত্রির 2:30 নাগাদ সাদনগর এলাকায় একটি ব্রিজের নিচে তরুণী চিকিৎসকের কম্বলে মোড়া শরীরটাকে জ্বালিয়ে দেয় ওই 4 দুষ্কৃতী। আর তারও 30 মিনিট পর তরুণী চিকিৎসকের পরিবারের তরফে সরকারিভাবে অভিযোগ জমা পড়ে, বলা ভালো জমা নেওয়া হয়। আর তারও 4 ঘন্টা পর মানে 28শে নভেম্বর সকাল 7টায় সাদনগর ব্রিজের তলা থেকে উদ্ধার হয় তরুণীর 70% বেশি দগ্ধ মৃতদেহটি। এহেন ঘটনায় চূড়ান্ত পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাগে ক্ষোভে ফেটে পড়ল বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনম। রাজ্য ছাড়িয়ে এরপর ক্রমেই ক্ষোভের আগুনে ফেটে পড়ে গোটা দেশ। সত্যি সেদিন হয়তো যে সময় সাদনগর ব্রিজের তলায় তরুণ চিকিৎসককে পুড়িয়ে হত্যা করেছিল ওই 4 দুষ্কৃতী, সেই সময়টা ছিল 28শে নভেম্বর ভোর 2:30 থেকে 3টের মধ্যে। অর্থাৎ তার আগে অর্ধমৃত অবস্থায় হলেও বেঁচে ছিল চিকিৎসক তরুণী। কিন্তু তার বাড়ির লোক যখন রাত্রি 11টা নাগাদ এসে মর্মান্তিক ওই ধর্ষণের ঘটনাস্থল মানে আউটার রিং রোডের থান্ডাপল্লী টোল প্লাজার কাছে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ করে, ঠিক তখন সেখান থেকেই শুরু হয় চূড়ান্ত ড্রামা। সেখানে বাড়ির লোককে জানানো হয় এই ঘটনাটি তাদের এলাকার মধ্যে পড়ে না, অতএব তাদেরকে ওই এলাকার পুলিশ স্টেশনে যেতে হবে, মানে যে এলাকায় ঘটেছে। আর এখান নয় ওখান আইনি প্রশাসনিক মারপ্যাঁচ আর দায়িত্ব ঠেলাঠেলির ফাঁদে পড়ে
এরপর অযথাই সময় নষ্ট হয় অনেকখানি। হয়তো হয়তো প্রথমেই যদি পুলিশ বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে অ্যাকশনে নামতো, তাহলে যে সাক্ষ্য সবুত বা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শেষমেশ দোষীদের পুলিশ ধরল, হয়তো সেই সাক্ষ্য সবুতের ভিত্তিতেই তার অনেক আগে, মানে মেয়েটিকে পুড়িয়ে মারার আগেই ঘটনাস্থলে পৌঁছতে পারত পুলিশ প্রশাসন। বাঁচানোর একটা শেষ চেষ্টা নিঃসন্দেহে করা যেতে পারত, কিন্তু তা না করে অযথা সময় নষ্ট করায় দুষ্কৃতীদের এমন অপকর্ম করার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়ে গেছিল। হুসেন সাগরের ঢেউয়ের শব্দ ছাপিয়ে তখন দেশ, রাজ্য, দুনিয়া জোড়া বিক্ষোভ, প্রতিবাদের শব্দে একটাই দাবি, অভিযুক্ত 4 শয়তানের যত শীঘ্র সম্ভব ফাঁসি চাই। আর কর্তব্যে অবহেলা এবং তরুণী চিকিৎসকের পরিবারকে অসহযোগিতার জন্য কর্তব্যরত 3 পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অবস্থা বেশ হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে সাইবরাবাদ পুলিশ কমিশনার ভিসি সাজেনারের তত্ত্বাবধানে তড়িঘড়ি শামসাবাদ পুলিশ স্টেশনের এসআই রবি কুমার এবং রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুলিশ স্টেশনের 2 হেড কনস্টেবল পি বেণুগোপাল রেড্ডি এবং সত্যনারায়ণ গাউটকে সাসপেন্ড করা হয়। আর পুলিশের হাতে ধরা পড়ার পর ঘটনার মূল 4 চক্রীকে যথারীতি আদালতে পেশ করা হলে তাদেরকে 14 দিনের জুডিশিয়াল রিমান্ডে পাঠানো হয়। কিন্তু এখানেই ঘটনা অন্য মাত্রা নেয় এক ক্লাইম্যাক্সের মোড়ে। দেশজোড়া প্রবল শাস্তির দাবি আর চাপের মুখে পুলিশ প্রশাসন যখন রীতিমতো নাজেহাল, ঠিক তখনই যেন বাজিরাও সিংহাম কিংবা সিম্বার ভালেরাওয়ের রিলের কারিশমা নেমে এলো রিয়ালিটিতেও। তরুণী চিকিৎসক খুনের ঘটনার ঠিক 9 দিনের মাথায় 6 ডিসেম্বরের ভোর রাত, সময় 3টে। গোটা শহর যখন নিদ্রাচ্ছন্ন, ঠিক তখনই অভিযুক্ত 4 দুষ্কৃতীকে নিয়ে পুলিশের একটা টিম রওনা দেয় সাদনগরের ঠিক ওই ব্রিজের উদ্দেশ্য ছিল তরুণী খুন এবং পোড়ানোর ঘটনার পুনর্নির্মাণ করা। ঘটনাস্থলে পৌঁছানোর খানিকক্ষণের মধ্যেই এরপর যখন ঘটনার পুনর্নির্মাণ শুরুর তোড়জোড় হচ্ছে, ঠিক এমনই সময় পুলিশের হাত থেকে, মানে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের হাত থেকে তাদেরই সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে 2 দুষ্কৃতী তাদের দিকে গুলি ছুঁড়তে থাকে এবং একই সঙ্গে অপর 2 দুষ্কৃতী তাদের দিকে ঢিল ছুঁড়তে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই শুরু হয় পুলিশি এনকাউন্টার। মিনিট 20 এনকাউন্টারের পর ঠিক ওই ব্রিজের নিচেই রাত 3:30 নাগাদ মারা পড়ে 4 দুষ্কৃতী। রাতের ঘুম ভেঙে সেদিনের সকাল হতেই এহেন খবরে উল্লাসে উৎসবে ফেটে পড়েছিল গোটা হায়দ্রাবাদ শহর। ফুলের শুভেচ্ছায় অভিনন্দনে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে ভরিয়ে দিয়েছিল শুভেচ্ছায়, গোটা পুলিশ ডিপার্টমেন্টকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিল আমজনতা। কিন্তু তারপরেও অভিযুক্তদের এমন মৃত্যুতে কিন্তু প্রশ্ন তুলেছিল সমাজের বেশ কিছু মানুষ। প্রশ্ন উঠেছিল, পুলিশ যা বলছে তা কি আদৌ সত্যি, নাকি সবটাই সাজানো? আমরাও জানি না এমন ঘটনার সত্য আর মিথ্যের দূরত্ব ঠিক কতখানি। আমরাও জানি না এমন ঘটনায় সত্যি আর মিথ্যের দূরত্ব ঠিক কতখানি, কিংবা নিজেদের উপলব্ধির দড়ি টানাটানিতে কে কতটা এগোলো বা কে কতটা পিছলো। শুধু একটা ব্যাপারে সবাই নিশ্চিত, সেই অসহায় তরুণী ডাক্তারের পরিবার, মা বাবা, বোনটা, যারা অন্তত এটা জানতে পেরেছে তার সন্তান, দিদি, বোনের উপর যে বা যারা নারকীয় অত্যাচার চালিয়ে জীবন্ত পুড়িয়ে লাশ করে দিয়েছে, তাদেরকে ঠিক প্রায় একইভাবে শেষ করে নিজেদের কর্তব্যে যেটুকু গাফিলতি এই ঘটনায় হয়েছিল তার যথাযথ প্রায়শ্চিত্ত করেছে এই পুলিশ কর্মীরাই। তাই এক বাক্যে গোটা দেশের মানুষের তরফেও ছিল একটাই শব্দ, কুর্নিশ। এভাবেও রিল থেকে রিয়ালিটিতে ফিরে আসা যায়, হয়তো সেই জন্যই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য, নতুন ভিডিও আনার জন্য একটা খুব বড় মোটিভেশন। ভালো থাকবেন।